হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। তো আজ আমি তোমাদের জন্য একটা নতুন সাবজেক্ট নিয়ে এসেছি মেকানিক্যালের। আমাদের যে সাবজেক্টটার নাম হচ্ছে কি RAC, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ঠিক আছে। তো দেখো, আমাদের থিওরি অফ মেশিন যে অলরেডি আমাদের 3টে ভিডিও থিওরি অফ মেশিনের আপলোড হয়ে গেছে। তোমরা আশা করি ভিডিওগুলো দেখেছো, আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো, ঠিক আছে। এইবার থিওরি অফ মেশিনের অলরেডি আমাদের যেহেতু ইউনিট 1টা খুব বড়, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, সুতরাং আমরা অলরেডি 50% কিন্তু কমপ্লিট করে ফেলেছি। নেক্সট থিওরি অফ মেশিনের আমরা যেটা করব সেটা হচ্ছে আর 50% আছে, সেটা আমাদের মোটামুটি নেক্সট 1-2 লেকচারেই আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন সাবজেক্ট আর তার একটা নতুন চ্যাপ্টার, সেটা কি RAC, যাকে আমরা বলি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। RAC মিন্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ঠিক আছে। RAC, দেখো এটার শর্ট ফর্ম কি আমরা বলবো, RAC, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এটা কিন্তু এই RAC যে সাবজেক্টটা, এটা কিন্তু মেইনলি আমাদের যে ফার্স্ট সেমে যে থার্মোডায়নামিক্স ছিল, ফার্স্ট সেমে যেটা থার্মোডায়নামিক্স ছিল, সেই থার্মোডায়নামিক্সেরই কি আমাদের অ্যাপ্লিকেশন, সেই থার্মোডায়নামিক্সেরই কি তোমাদের যে থার্মাল ইঞ্জিনিয়ারিং 1 ছিল, তার হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড সাবজেক্ট হচ্ছে কি এই RAC, ঠিক আছে। তো দেখো, তাহলে RAC-র আমাদের টোটাল 5 থেকে 6টা ইউনিট আছে। তো আমরা কি করব, প্রথমে ইউনিট 1 আজকে আমরা দেখব। এবার ইউনিট 1টা কি RAC-র? ইউনিট 1 হচ্ছে RAC-র মেইনলি হচ্ছে ইন্ট্রোডাকশন, যে কি জিনিস। তোমরা সবাই জানো আমাদের বাড়িতে RAC সাবজেক্টটা কি। দেখো, প্রথম কোনো একটা সাবজেক্ট পড়তে গেলে আমাদের যেটা করতে হবে, যে সাবজেক্টটা কি, কি টাইপের সাবজেক্ট, কিরকম সাবজেক্ট, থিওরিটিক্যাল সাবজেক্ট না নিউমেরিক্যাল সাবজেক্ট, সাবজেক্টটা কি, দৈনন্দিন জীবনে এর ইউজ কি, ঠিক আছে। কারণ আমরা সব কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, আর এগুলো সব কি প্র্যাকটিক্যাল বেসড অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এই জন্য আমাদের প্রথমে আগে বুঝতে হবে যে RAC সাবজেক্টটা কি, ঠিক আছে। দেখো, তোমরা নামেই বুঝতে পারছো, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। তো রেফ্রিজারেশন মানে আমরা সবাই জানি, আমাদের বাড়িতে মোটামুটি বেশিরভাগের বাড়িতে আমাদের কি আছে, ফ্রিজ আছে। ফ্রিজে আমরা কি করি, ফ্রিজে আমরা শাকসবজি নিয়ে এসে রাখি, ফলমূল নিয়ে এসে রাখি, ঠিক আছে। ধরো বাজার থেকে এরকম হলো, একদিন আনলাম, সেটা আমরা ফ্রিজে রেখে আরো কি সেটা 3-4 দিন আরো কি করতে পারবো, কন্টিনিউ খেতে পারবো। এবার ফ্রিজ কি করবে, একটা নর্মাল একটা লোয়ার টেম্পারেচারে সে কি করবে, ওই যে তোমার শাকসবজি গুলো বা ফলমূল গুলো যেগুলো আছে, বা যে কেউ চকলেট রাখে, কেউ কোল্ড ড্রিঙ্কস রাখে, ঠিক আছে, কি করে রেফ্রিজারেটরের কাজ কি ঠান্ডা রাখা। ঠান্ডা কেন রাখে? কারণ দেখো, 1 নম্বর হচ্ছে শাকসবজি ফলমূল বলো, যে কোনো খাবার জিনিসই বলো, কিসের জন্য নষ্ট হয়, ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য, ঠিক আছে। এইবার রেফ্রিজারেটর কি কাজ করে, রেফ্রিজারেটর টেম্পারেচারটাকে একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট একটা লোয়ার টেম্পারেচারে কি করে, টেম্পারেচারটাকে মেনটেন করে। রেফ্রিজারেটরের ভিতরে যে টেম্পারেচার, সেটা কি একটা লোয়ার টেম্পারেচারে কি থাকে, মেনটেন থাকে। এবার ওই লোয়ার টেম্পারেচারে কি হয়, ওই লোয়ার টেম্পারেচারে কি হয়, ব্যাকটেরিয়া সেখানে প্রবেশ করতে পারে না, বা ব্যাকটেরিয়া সেখানে প্রবেশ করলেও কি হয়, ব্যাকটেরিয়ার বাঁচার জন্য তো একটা টেম্পারেচার দরকার, সেটা ওই টেম্পারেচার অনুকূল না, ওই টেম্পারেচার ব্যাকটেরিয়ার বাঁচার জন্য অনুকূল না। তার জন্য কি হয়, ওরা ওইখানে থাকলেও ওরা কি হয়, ওখানে মরে যায়। ওরা কি করে, শাকসবজিকে পচাতে পারে না বা নষ্ট করতে পারে না, ঠিক আছে। এই জন্য আমরা কি করি, রেফ্রিজারেটর ইউজ করি। এইটা হচ্ছে আমাদের কি ফ্রিজের ইউজ মেইনলি। তার জন্য আমরা পড়বো হচ্ছে রেফ্রিজারেশন। এবার আমরা তো এটা দেখলাম, বাইরে থেকে আমরা দেখলাম। এবার যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, আমাদেরকে ভেতর থেকে দেখতে হবে যে জিনিসটা কি, কিভাবে তৈরি হয়েছে, কোন সাইকেলে চলছে, কিভাবে একটার পর একটা সাইকেল চলছে, যার ফলে কি একটা প্রসেস হচ্ছে, প্রসেসটার ফলে কি হচ্ছে, ব্যাকটেরিয়া সেখানে বাসা বাঁধতে পারছে না, একটা টেম্পারেচার কি, একটা লোয়ার টেম্পারেচার অল টাইম কি থাকছে, মেনটেন থাকছে, ঠিক আছে। আর এয়ার কন্ডিশনিং মানে তো সবাই জানো, শপিং মলে ঢোকো বা যে কোনো অফিসে যখন ঢোকো, তখন কি হয়, দেখো যে এয়ার কন্ডিশন মানে ভেতরে ঢুকতেই, গরমের দিনে বাইরে প্রচন্ড গরম, আর যখনই অফিসের ভেতরে ঢুকলে একদম পুরো শরীর কি হয়, একদম পুরো জুড়িয়ে যায়, একদম পুরো কমফোর্ট লেভেলে চলে যায়, ঠিক আছে। তো সেইটাকে আমরা বলবো হচ্ছে কি এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশন কি করবে, এয়ারটাকে কি করবে, কন্ডিশন করবে। এয়ার, যে এয়ার আছে, সেই এয়ারটাকে কি করবে, কন্ডিশন করবে, ঠিক আছে। আর আরেকটা মেইন কাজ হচ্ছে এয়ার কন্ডিশনিং এর, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে হিউম্যান কমফোর্ট, 1 নম্বর হচ্ছে ঠান্ডা রাখা ঘর, আর 2 নম্বর হচ্ছে কি হিউমিডিটিকে মেনটেন করা, আর 3 নম্বর বলতে পারো এয়ারকে পিউরিফাই করা। যে ভেতরের যে এয়ারটা আছে, বাইরের এয়ার থেকে ভেতরের এয়ার যেন কি হয়, পিউরিফাই হয়। কারণ বাইরের এয়ারে কি থাকে, অনেক ধুলো বালি, অনেক
পলিউশন থাকে, তো সেগুলো যেন ভেতরে ঘরে যাতে না ঢুকতে পারে, তো তার জন্য কি হয়, এয়ার কন্ডিশন কি করে, সেই এয়ারটাকে কি করে, পিউরিফাই করে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট যে হোয়াট ডু ইউ মিন বাই এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন। ঠিক আছে, তো চলো আজকে আমরা প্রথম ফার্স্ট ইউনিট স্টার্ট করছি। দেখো, আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট ইউনিট। দেখো, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। ঠিক আছে, তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কিছু নেই, শুধু এক দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আর বাদ বাকি তোমরা সবাই জানো যে রেফ্রিজারেশন কি, এয়ার কন্ডিশনিং কি। ওকে, দেখো, তাহলে এইবার এইখানে আমি বলতে পারি, দেখো এখানে কি বলছে, রেফ্রিজারেশন। ঠিক আছে, তাহলে রেফ্রিজারেশন ইজ এ প্রসেস অফ রিমুভিং, দেখো এখানে একটা রেফ্রিজারেটর ছবিও দেওয়া আছে। দেখো, তাহলে কি বলছে, রেফ্রিজারেশন ইজ এ প্রসেস অফ রিমুভিং হিট ফ্রম এ স্পেসিফাইড স্পেস so that its temperature is first lowered and then maintained at that low temperature compared to that of the surrounding। মানে কি, মানে রেফ্রিজারেশন হচ্ছে এমন একটা প্রসেস যেটা আমরা রেফ্রিজারেটরে ইউজ করি। রেফ্রিজারেশন হচ্ছে এমন একটা প্রসেস, মানে একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে আমরা কি করি, ওই যে ফ্রিজের ভেতরের যে জায়গাটুকু, ওই জায়গাটুকুতে প্রথমে আমরা কি করি, লোয়ার টেম্পারেচার নিয়ে আসি। প্রথমে আমরা কি করি, দেখো, ইটস টেম্পারেচার ইজ ফার্স্ট লোয়ার্ড, প্রথমে কি হয়, ভেতরের টেম্পারেচার, বাইরের যে টেম্পারেচার, সারাউন্ডিং যে টেম্পারেচার, ঘরের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার থেকে রেফ্রিজারেটরের ভেতরের টেম্পারেচার আমরা কি করি, প্রথমে কমাই। প্রথমে আমরা কি করি, লোয়ার করি, লোয়ার মানে হচ্ছে কমাই। ঠিক আছে, কমানোর পর তারপরে আমরা কি করি, সেই লো টেম্পারেচারটাকে আমরা কি করি, মেইনটেইন করি। লো টেম্পারেচারটাকে আমরা কি করি, মেইনটেইন করি। এইটা যে প্রসেসের মাধ্যমে করা হয়, সেই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে রেফ্রিজারেশন। সেই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে কি, রেফ্রিজারেশন। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, ইট ইজ এ ফেনোমেনন। তারপরে বলছে হচ্ছে, ইট ইজ এ ফেনোমেনন বাই ভার্চু অফ হুইচ ওয়ান রিডিউসেস দ্য টেম্পারেচার অফ এ কনফাইন্ড স্পেস কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ দ্য সারাউন্ডিং। মানে এটা হচ্ছে একটা বলতে পারো ঘটনা। রেফ্রিজারেশনটা কি, একটা ঘটনা, যেই ঘটনাতে কি করা হয়, ফ্রিজের ভেতরের টেম্পারেচারটাকে কি করা হয়, প্রথমে লো করা হয়, লোয়ার করা হয়। প্রথমে কি করা হয়, দেখো ধরলাম এটা আমার ফ্রিজ। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্রিজ, দেখো এটা হচ্ছে আমার ধরলাম রেফ্রিজারেটর, এটা হচ্ছে রেফ্রিজারেটর। তাহলে প্রথমে আমি কি করব, রেফ্রিজারেটরের ভিতরের যে স্পেসে কি করব, আমি টেম্পারেচারটাকে লোয়ার করব, লোয়ার টেম্পারেচার করলাম। করার পর তারপরে আমি সেটা কি করব, মেইনটেইন করব। তারপরে আমি সেটা কি করব, মেইনটেইন লো টেম্পারেচার। তারপরে আমি সেটাকে কি করব, মেইনটেইন লো টেম্পারেচার। ঠিক আছে, তাহলে এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে কি, রেফ্রিজারেশন। তাহলে এক নম্বর, তাহলে ব্যাপারটা কি, দেখো সবসময় কোনো জিনিস মুখস্থ করতে যাবে না, তুমি খালি প্রসেস গুলো দেখো। এই যে আমি তীর চিহ্ন করে দিলাম না, এইভাবে মনে রাখো, এইভাবে ব্রেন আমাদের কি করে, বেশি মনে রাখতে পারে। তাহলে প্রথমেই আমি যদি বলি রেফ্রিজারেশন কি প্রসেস, তখন বলবো যে স্যার, রেফ্রিজারেটরের ভিতরে যে স্পেস আছে, সেই স্পেসের কি করব, এটা হচ্ছে রেফ্রিজারেশন হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেস দ্বারা আমি কি করব, রেফ্রিজারেটরের ভিতরে স্পেসে আমি কি করব, প্রথমে লো টেম্পারেচার করব। লো টেম্পারেচার করার পর তারপরে আমি কি করব, সেইটা মেইনটেইন করব। এবার কিভাবে করব, বাই দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি। কারণ তুমি বাড়িতে একটা 20-25 হাজার টাকা দিয়ে ফ্রিজ কিনে নিয়ে গেলে, অথচ কোনো কারেন্টের কানেকশন দাওনি, তাহলে ওই ফ্রিজ কিন্তু চলবে না। ঠিক আছে, ফ্রিজ কখন চলবে, যখন তুমি তার সাথে ইলেকট্রিসিটি কানেক্ট করবে। ইলেকট্রিসিটি কানেকশন যখন করবে, তারপরেই কিন্তু একমাত্র ফ্রিজ চলবে। এই জন্য এই রেফ্রিজারেটরকে আমরা কি বলতে পারি, রেফ্রিজারেটরকে আমরা বলতে পারি হচ্ছে পাওয়ার অ্যাবজর্বিং ডিভাইস। পাওয়ার অ্যাবজর্বিং ডিভাইস। রেফ্রিজারেটর ইজ এ পাওয়ার অ্যাবজর্বিং ডিভাইস। কারণ তুমি যদি ইলেকট্রিসিটি না দাও বাইরে থেকে, রেফ্রিজারেটর চলবে না। তুমি যত দামি ফ্রিজ কিনে নিয়ে যাও, রেফ্রিজারেটর কি হবে, চলবে না। ওকে, দেখো তাহলে এইবার এটা হলো আমাদের, তাহলে রেফ্রিজারেশন কি প্রসেস বললাম। এইবার নেক্সট আমরা আসবো হচ্ছে রেফ্রিজারেন্ট কি জিনিস। এইবার দেখো, রেফ্রিজারেন্ট হচ্ছে রেফ্রিজারেশন প্রসেসে যে হেল্প করে, যে সাবস্টেন্সটা, যে পদার্থ আমাদের কি করে, সেটা গ্যাস হতে পারে, সেটা লিকুইড হতে পারে। ঠিক আছে, যে সাবস্টেন্সটা আমাদের কি করে, রেফ্রিজারেশন প্রসেসে হেল্প করে, মানে টেম্পারেচার লো করতে সাহায্য করে, আর তারপরে সেই লো টেম্পারেচারটাকে মেইনটেইন করতে সাহায্য করে থ্রু আউট দা
টাইম, ঠিক আছে। তো সেইটাকে আমরা বলবো হচ্ছে রেফ্রিজারেন্ট। দেখো, দ্য ডিভাইস ইউজ টু প্রডিউস কোল্ড ইজ কল্ড রেফ্রিজারেটর। যে ডিভাইসটা আমরা ইউজ করি ঠান্ডা করার জন্য সেটা হচ্ছে রেফ্রিজারেটর। আর রেফ্রিজারেন্ট ইজ এ ওয়ার্কিং সাবস্টেন্স হুইচ সার্কুলেটস থ্রু দ্য রেফ্রিজারেশন সিস্টেম ডিউরিং ইটস অপারেশন। আর রেফ্রিজারেন্ট হচ্ছে সেই ওয়ার্কিং সাবস্টেন্সটা যেটা কি করে প্রত্যেকটা প্রসেসে কি করবে, ভেতরেই সার্কুলেট হতে থাকবে। সার্কুলেট হয়ে ও কি করবে, টেম্পারেচারটাকে লো করতে সাহায্য করবে, মানে প্রসেসটাকে চালাতে, অপারেশনটাকে ডিউরিং দ্য অপারেশন, যতগুলো অপারেশন হবে, যতগুলো প্রসেস হবে, প্রত্যেকটা প্রসেসে কি করবে, রেফ্রিজারেন্ট টেম্পারেচার লো করতে সাহায্য করবে। ঠিক আছে, এইবার দেখো তাহলে ডোমেস্টিক রেফ্রিজারেটর, আমরা বাড়িতে যে রেফ্রিজারেটর ইউজ করি, আগে আগে রেফ্রিজারেটরে কি ইউজ হতো রেফ্রিজারেন্ট হিসেবে, অ্যামোনিয়া, NH3 আগে, ঠিক আছে। ওল্ড যখন ধরো আজ থেকে 15-20 বছর আগে, 30 বছর আগে, এটা কি হতো, NH3 ইউজ হতো, অ্যামোনিয়া, ঠিক আছে। এবারে অ্যামোনিয়া কি করতো, ওজোন লেয়ার, অ্যামোনিয়া কি করতো, রেফ্রিজারেটর থেকে যে অ্যামোনিয়া বেরোতো, সেই অ্যামোনিয়া কি করতো, ওজোন লেয়ারকে ফুটো করে দিত, ঠিক আছে। তো এর ফলে কি হতো, যে আল্ট্রাভায়োলেট রে, সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে এসে পৌঁছাতো, আর কি করতো, মানুষের মধ্যে, মানুষের স্কিন ক্যান্সার আরো বিভিন্ন রোগের সৃষ্টি করত, ঠিক আছে। তো এর তারপর থেকে কি করা হচ্ছে, এই NH3 কে এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন ডোমেস্টিক রেফ্রিজারেটর কি ইউজ হয়, R134A, এই রেফ্রিজারেন্টটা ডোমেস্টিক রেফ্রিজারেটরে এখন আমরা ইউজ করি, R134A। আর R22 কোথায় ইউজ হয়, উইন্ডো এয়ার কন্ডিশনিং, এয়ার কন্ডিশনও রেফ্রিজারেন্ট লাগবে, তাহলে উইন্ডো এয়ার কন্ডিশনিং এ কি ইউজ হয়, R22। আর এয়ার ইজ দ্য রেফ্রিজারেন্ট ইন এয়ার রেফ্রিজারেশন সাইকেল। এবার এয়ার রেফ্রিজারেশন যে সাইকেল আছে, যেটা তোমরা পড়বে, এয়ার কন্ডিশনই পড়বে, এয়ার রেফ্রিজারেশন সাইকেল, এরপরে সেকেন্ড ইউনিট, তো ওইটাতে আমরা কি ইউজ করব, এয়ারকে রেফ্রিজারেন্ট হিসেবে আমরা ইউজ করি, ঠিক আছে। তাহলে একটা জিনিস বোঝা গেছে, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে, যে R134A ইজ দ্য রেফ্রিজারেন্ট ইউজড ইন দ্য ডোমেস্টিক রেফ্রিজারেটর। এখন যে আমরা বাড়িতে যে রেফ্রিজারেটর বা ফ্রিজ গুলো ইউজ করি, সেইখানে রেফ্রিজারেন্ট কি ইউজ হয়, R134A। ক্লিয়ার? দেখো এইখানে সেরকম বোঝার কিছু নেই, জাস্ট খালি প্রসেস গুলো দেখো, খালি যে কি জিনিস, রেফ্রিজারেন্ট কি, রেফ্রিজারেটর কি, যে ডিভাইসটা কোল্ড রাখতে সাহায্য করে সেটাই রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের ভিতরে যে সাবস্টেন্সটা থাকে, যে কোল্ড করতে সাহায্য করে, প্রত্যেকটা অপারেশনে যে কি করে, সার্কুলেট করে সে কি করে, প্রসেস গুলো চালাতে সাহায্য করে, তাকে আমরা বলবো রেফ্রিজারেন্ট। আর রেফ্রিজারেশন হচ্ছে সেই প্রসেস যেটা কি করবে, প্রথমে টেম্পারেচার লো করতে সাহায্য করবে, তারপরে সেই টেম্পারেচারটাকে পুরো মেনটেন করতে সাহায্য করবে, ঠিক আছে। এইবার দেখো নেক্সট আমি যদি বলি, নেক্সট হচ্ছে আমার কি আছে, এয়ার কন্ডিশনিং। দেখো তাহলে এয়ার কন্ডিশনিং কি, ইট মিনস কন্ট্রোলিং দ্য টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, ভেলোসিটি। তাহলে এয়ার কন্ডিশনিং আমরা কাকে বলবো, এয়ার কন্ডিশনিং হচ্ছে, দেখো এয়ার কন্ডিশনিং মানে হচ্ছে, এয়ার কন্ডিশন কি করবে, প্রথমে হচ্ছে তোমার হিউমিডিটি কন্ট্রোল করবে। হিউমিডিটি মানে কি, হিউমিডিটি মানে হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ, ঠিক আছে। দেখবে গরমের দিনে আমাদের ঘাম কি করে, শুকাতে চায় না, বিশেষ করে যারা ধরো, যাদের বাড়ির আশেপাশে ধরো সমুদ্র আছে বা নদী নালা আছে, ঠিক আছে, উপকূলবর্তী এরিয়াতে দেখবে গরমের দিনে ঘাম শুকোতে যায় না, ঠিক আছে। কেন, কারণ গরমের দিনে কি হয়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে থাকে, ঠিক আছে। এয়ারে কি হয়, ওয়াটার পার্টিকেল পর্যাপ্ত পরিমাণে থাকে, বা ওয়াটার ভেপার পর্যাপ্ত পরিমাণে থাকে। তার জন্য কি হয় আমাদের যে বডিতে যে ঘাম তৈরি হয়, সেই ঘামটা কি করে, শুকায় না। এই জন্য দেখবে কি লাগে, উষ্পিস লাগে বা আরো বেশি গরম লাগে, কেমন এটা মানে আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হয়, ঠিক আছে। কিন্তু ঠান্ডার দিনে দেখবে সেটা না, ঠান্ডার দিনেও কিন্তু ঘাম তৈরি হচ্ছে বডিতে, সেটা তো পরিমাণটা কম, কিন্তু ঘাম তৈরি হওয়ার সাথে সাথে কি হচ্ছে, এয়ার পুরো সাক করে দিচ্ছে ওই ঘামটাকে। তার জন্য কি হয়, ঠান্ডার দিনে দেখো, ঠান্ডার দিনে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না সাধারণত, ঠিক আছে। তো এয়ার কন্ডিশন কি করে, এয়ার কন্ডিশন শুধু ঠান্ডাই করবে না, এয়ার কন্ডিশন কি করে, রিলেটিভ হিউমিডিটি যেটা, সেটাকে কন্ট্রোল রাখে। তারপরে কি কন্ট্রোল রাখে, ভেলোসিটি অ্যান্ড পিওরিটি অফ এয়ার, এয়ারের যে ভেলোসিটি, এয়ারকে শুধু ধরো এরকম, দেখবে এয়ার কন্ডিশন থেকে তুমি যখন এয়ার কন্ডিশন রুমে ঢুকবে, দেখবে একটা নির্দিষ্ট স্পিডে কি করছে, হাওয়া বেরোচ্ছে, এয়ার কন্ডিশন থেকে একটা নির্দিষ্ট স্পিডে হাওয়া বেরোচ্ছে ভেলোসিটিতে, ঠিক আছে। তো সেটাকে মেনটেন করে। আরেকটা কি করে, আরেকটা হচ্ছে পিওরিটি অফ এয়ার, এয়ারের যে বিশুদ্ধতা বা পিওরিটি, সেটাকে কি করে, মেনটেন করে। মানে ওই যে ধুলা বালি এগুলা এয়ার ভিতরে কিন্তু থাকে না, একদম বলতে গেলে প্রায় বিশুদ্ধ এয়ারই আমরা
পাই এয়ার কন্ডিশনে, ঠিক আছে। এয়ার টু বি সাপ্লাইড টু দ্য এয়ার কন্ডিশন স্পেস, দ্য এয়ার কন্ডিশন স্পেস মে বি ফর ক্রিয়েটিং কমফোর্ট কন্ডিশন ফর হিউম্যান বিং অর ইট মে বি ইন্ডাস্ট্রিয়াল পারপাস। এবার এয়ার কন্ডিশন কিসের জন্য লাগে আমাদের? হিউম্যান কমফোর্টের জন্য। হিউম্যান কমফোর্টের জন্য আমাদের কি লাগে? এয়ার কন্ডিশন লাগে। আর একটা কি হচ্ছে? ইন্ডাস্ট্রিয়াল পারপাস। ধরো বড় বড় যেগুলো দেখবে, বড় বড় হল রুম, সেইখানে হচ্ছে কম্পিউটার আছে বা কোনো ডিভাইস আছে এরকম, ঠিক আছে, মেশিন আছে, তো সেই মেশিনকে মানে মেশিন যাতে নিজের এফিসিয়েন্সি ভালো করে, মেশিনের যাতে এফিসিয়েন্সি যাতে বজায় থাকে, সেই জন্য আমরা কি করি? রুমটাকে এয়ার কন্ডিশন করা হয়, ঠিক আছে। কারণ যত মেশিন আছে, মেশিন যখন চলবে তখন কি করবে? মেশিন হিট হবে। এইবার হিট যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? মেশিনের এফিসিয়েন্সি অটোমেটিক কি হয়? কমে যায়। সেই ক্ষেত্রে আমরা একটা বলি যে যত মেশিন আছে, মেশিনকে যদি এয়ার কন্ডিশন রুমে রাখা হয় তাহলে ওদের এফিসিয়েন্সি, ওরা একটা নির্দিষ্ট এফিসিয়েন্সি মেনে কাজ করতে পারে, ঠিক আছে, বোঝা গেছে। এইবার দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের কি? এয়ার কন্ডিশনিং। নেক্সট এবার দেখো, নেক্সট হচ্ছে আমাদের নেসেসিটি অফ রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিং। মানে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং কেন দরকার, ঠিক আছে। মানে রেফ্রিজারেশন আমরা কেন কেন দরকার, আমাদের এয়ার কন্ডিশনিং কেন দরকার? দেখো, এক নম্বর হচ্ছে দ্য ফান্ডামেন্টাল রিজন ফর হ্যাভিং এ রেফ্রিজারেটর ইজ টু কিপ ফুড কোল্ড। মানে খাবারকে ঠান্ডা রাখার জন্য, খাবারকে কি করে ঠান্ডা রাখার জন্য আমরা কি করি? রেফ্রিজারেশন ইউজ করি। কারণ খাবার যদি কি হয়, খাবার যদি ঠান্ডা একটা লিমিট পর্যন্ত যদি ঠান্ডা না থাকে তাহলে কি হবে? তার উপর ব্যাকটেরিয়া আক্রমণ করবে, ব্যাকটেরিয়া আক্রমণ করে কি হবে? খাবার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কি? কোল্ড টেম্পারেচার হেল্পস ফুড টু স্টে ফ্রেশ ফর লং টাইম। আর রেফ্রিজারেটরের ভিতরের যে কোল্ড টেম্পারেচার, লোয়ার টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কি করে? ফুড বা যেটাই বলো, ওখানে তুমি যদি শাকসবজি রাখো, ফলমূল রাখো, যা কিছু রাখো, ওটাকে কি করে? লং টাইম রিফ্রেশ রাখতে সাহায্য করে। লং টাইম কি করে? সতেজ সতেজ রাখতে কি করে? সাহায্য করে। আরেকটা কি? আরেকটা হচ্ছে স্টোরেজ অফ র ফুড অ্যান্ড ভেজিটেবলস, ঠিক আছে। ধরো এই যে এতজন যে মানে স্টোরেজ অফ র ফুড অ্যান্ড ভেজিটেবল, ধরো তো বাড়ি থেকে ধরো তুমি একদিন 5 কেজি শাকসবজি নিয়ে গেলে বা 10 কেজি নিয়ে গেলে, সেদিন সেগুলো লাগলো না, তাহলে তুমি কি করবে? সেটা রেফ্রিজারেটরে রেখে দেবে, যাতে কি করে? র ফুড অ্যান্ড ভেজিটেবল স্টোরেজের জন্য আমরা কি করি? রেফ্রিজারেটর ইউজ করি। আর একটা কি? রিডিউসিং দ্য স্পয়েলেজ এন্ড ইমপ্রুভিং দ্য শেলফ লাইফ অফ দ্য ফুড। ওই যে একই কথা, যাতে খাবার যাতে নষ্ট না হয়, আর তার যে লাইফ, মানে তার যে লাইফ, মানে খাবারের যে সেটা যাতে খাবার যাতে নষ্ট না হয়, আর খাবারটাকে যাতে আমরা বেশি দিন ধরে খেতে পারি বা বেশি দিন ধরে ইউজ করতে পারি, সেটা তার জন্য আমরা কি করি? তোমার রেফ্রিজারেশন ইউজ করি, ঠিক আছে, বোঝা গেছে। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা বলবো হচ্ছে এয়ার কন্ডিশনিং। আচ্ছা, এয়ার কন্ডিশনিং কি জিনিস? এয়ার কন্ডিশনিং হচ্ছে, দেখো এয়ার কন্ডিশনিং আমি কি বলছি, যে এয়ার কন্ডিশন মানে হচ্ছে কি, এক নম্বর হচ্ছে হিউম্যান কমফোর্টের জন্য ইউজ করা হয়, ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য ইউজ করা হয়। আরেকটা কি? এয়ার কন্ডিশন কি করে? পিউরিটি অফ এয়ার, ভেলোসিটি অফ ফ্লো, এয়ার ফ্লোকে মেনটেন করে। আরেকটা কি? রিলেটিভ হিউমিডিটি। আর এটা হচ্ছে হিউম্যান কমফোর্ট, ঠিক আছে। আর কি করে? কোল্ড রাখে, ঠান্ডা রাখে, ওকে। তাহলে এইবার দেখো, এয়ার কন্ডিশনের দরকার কি? আমরা যদি বেটার এয়ার কোয়ালিটি, আমরা যদি এয়ারের কোয়ালিটি ভালো পেতে চাই, ধরো আমরা যে রুমে থাকবো সেই রুমে আমি চাই যে সেই রুমে ডাস্ট, কোনো এরকম পলিউটেড এয়ার না আসুক, বা পলিউটেড এয়ার না থাক, ডাস্ট ফ্রি এয়ার হোক। ডাস্ট মানে ধুলোবালি ফ্রি, মানে ধুলোবালি নেই এয়ারে, এরকম এয়ার যাতে আমি কি করি? মানে পিওর এয়ার যাতে আমি শ্বাস নিতে পারি আর কি, ঠিক আছে। তো পিওর অক্সিজেন যাতে আমি নিতে পারি, তো তার জন্য আমার কি? বেটার এয়ার কোয়ালিটি দরকার। এয়ার কোয়ালিটি আমার কি দরকার? বেটার দরকার। তো তার জন্য আমি কি করব? আমার ঘরে এয়ার কন্ডিশন লাগাবো, ঠিক আছে। 2 নম্বর, মেইনটেইনস এ কমফোর্টেবল টেম্পারেচার, যেটা তোমরা সবাই জানো, যে বাইরে থেকে গরমের দিন বাইরে রাস্তা দিয়ে হাঁটছো, তারপরে এয়ার কন্ডিশন রুমে গিয়ে ঢুকে গেলে পুরো একদম কমফোর্ট, দেখবে 15-20 মিনিট পরে পুরো আরাম লাগছে, মানে পুরো ঘুম চলে আসছে, এরকম ব্যাপার। তার জন্য মেইনটেইনস এ কমফোর্টেবল টেম্পারেচার, সেভস এনার্জি, এনার্জি বাঁচায়, ঠিক আছে। এয়ার কন্ডিশনিং করে আমরা কি করতে পারি? এনার্জি বাঁচাতে পারি। কারণ এখনকার দেখবে রিসেন্ট যে এখনকার যে এয়ার কন্ডিশন গুলো বেরোচ্ছে, তারা প্রচুর কম এনার্জি খায়, ঠিক আছে। তাদের ইলেকট্রিসিটি কস্ট প্রচুর কম, ওকে। তো এটা হচ্ছে ব্যাপার এয়ার কন্ডিশনের, এটা হচ্ছে একটা প্রোটেক্টস ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। হ্যাঁ, এবার ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ধরো বড় একটা হল রুম আছে, সেই হল রুমে ধরো আমি ধরলাম 100টা কম্পিউটার, ঠিক আছে। এবার ওই কম্পিউটার গুলোকে ভালো রাখতে গেলে আমাকে কি করতে হবে? ওই রুমটাকে এয়ার কন্ডিশনিং করাতে হবে। কারণ এয়ার কন্ডিশনিং করালেই ও এয়ার কন্ডিশন কি করবে? টেম্পারেচারটাকে কন্ট্রোলে রাখবে, ডাস্ট ফ্রি এয়ার, মানে ভিতরে একদম ডাস্ট ফ্রি বা পলিউশন ফ্রি এয়ার রাখবে। তো তাতে করে হবে কি? আমার যে ইলেকট্রিক্যাল যে অ্যাপ্লায়েন্সেস গুলো আছে, ঠিক আছে, সেগুলো কি হবে? বেশি বেশি করে, মানে বেশি দিন, লং টাইম সেগুলো কি করবে? টিকবে, বা সেগুলো লংজিভিটি কি হবে? বেড়ে যাবে অটোমেটিক,
ঠিক আছে। আরেকটা কি দেখো, রিডিউসেস দ্য নিড ফর আদার কুলিং ডিভাইসেস, রিডিউসেস দ্য নিড ফর আদার কুলিং ডিভাইসেস, মানে রিডিউসেস দ্য নিড ফর আদার কুলিং ডিভাইস মানে অন্য, তুমি যদি এয়ার কন্ডিশন ইউজ করো তাহলে তোমাকে ওইখানে আর অন্য কোনো কুলিং ডিভাইসেস কি দরকার পড়বে না। ঠিক আছে, তুমি যদি এয়ার কন্ডিশন লাগাও তোমার ঘরের, ওখানে তো ঠান্ডা করার জন্য অন্য কিছু দরকার পড়ছে না। ঠিক আছে, এইটা একটা কারণ যে এইটার জন্য আমরা কি করতে পারি, এয়ার কন্ডিশনিং আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এইবার দেখো নেক্সট, নেক্সট যদি আমি আসি, নেক্সট হচ্ছে এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এতক্ষণ যেটা গেল ওটা তো থিওরি, ওগুলো তোমরা নিজেরাও পারবে। ঠিক আছে, এইটা হচ্ছে এখন থেকে আমাদের ইম্পর্টেন্ট কিছু টপিক চলে আসলো। ঠিক আছে, কি কি দেখো, দেখো তাহলে এক নাম্বার হচ্ছে আমাদের কি, রেফ্রিজারেটিং এফেক্ট। হুম, দেখো এক নাম্বার কি আমরা বলবো, রেফ্রিজারেটিং এফেক্ট। দেখো রেফ্রিজারেটিং এফেক্ট কি বলছে, বলছে রেফ্রিজারেটিং এফেক্ট আর কুলিং এফেক্ট। দেখো আমাদের এয়ার কন্ডিশন বলো বা রেফ্রিজারেটর বলো, এর কাজ কি, কুল করা। তার মানে এ যে এফেক্ট দিবে সেটা কি এফেক্ট হবে, কুলিং এফেক্ট হবে। ওইটাকে আমরা বলি হচ্ছে রেফ্রিজারেটিং এফেক্ট। ঠিক আছে, যে রেফ্রিজারেটর কি এফেক্ট করছে, রেফ্রিজারেটর কুল করছে। রেফ্রিজারেটর আমরা কেন কিনি, কুল করতে, সব জিনিসপত্র কি ঠান্ডা রাখার জন্য, তার জন্য আমরা রেফ্রিজারেটর ইউজ করি। তাহলে ওর এফেক্ট কি হবে, কুলিং এফেক্টই হবে। ঠিক আছে, তাহলে ওর এফেক্ট কি হবে, কুলিং এফেক্ট। বোঝা গেছে? দেখো তাহলে বলছে রেফ্রিজারেটিং এফেক্ট অর কুলিং এফেক্ট ইজ প্রডিউসড ইন রেফ্রিজারেশন সাইকেল বাই দ্য রেফ্রিজারেটিং ইকুইপমেন্ট। তাহলে একটা সাইকেলে, একটা বাই রেফ্রিজারেশন যে সাইকেল আছে, রেফ্রিজারেশন সাইকেল, এগুলো আমরা সব করব। এখন শুধু একটা জিনিস তোমরা মাথায় ঢুকিয়ে নাও যে এই রেফ্রিজারেশন কিছু প্রসেস আছে। প্রসেস মানে একটা সাইক্লিক ওয়েতে কি হয়, মানে ওই যে ভেতরটা যে আমরা ঠান্ডা পাই, ভেতরটা যে ঠান্ডা থাকে, ওটা কি হয় যে একটা সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস অল টাইম কি করে, চলতে থাকে। ঠিক আছে, ওই সাইক্লিক প্রসেস গুলো আমরা পড়বো, কোনো টেনশন নেই। এখন শুধু জিনিসটা জানো যে রেফ্রিজারেটিং এফেক্ট কি। তাহলে রেফ্রিজারেটিং এফেক্ট অর কুলিং এফেক্ট ইজ দ্য এফেক্ট প্রডিউস বাই দ্য রেফ্রিজারেটিং ইকুইপমেন্ট। রেফ্রিজারেটিং যে ইকুইপমেন্ট, এবার রেফ্রিজারেটরের ভিতরে দেখবে কিছু ইকুইপমেন্ট থাকে, যেমন পেছনে একদম নিচের দিকে যদি দেখতে পারো এরকম একটা হাড়ির মতো থাকে, সেটা হচ্ছে কম্প্রেসর। তারপরে এরকম এই যে এরকম এরকম যে একটা থাকে, এরকম এরকম। ঠিক আছে, তারপরে দেখো এই যে এরকম এরকম যে একটা থাকে পিছনে কালো কালারের, এটা হচ্ছে কন্ডেন্সার। ঠিক আছে, তো এরকম অনেক ইকুইপমেন্ট থাকে, আর কিছু জিনিস থাকে যেটা ভেতরে থাকে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা কি বলবো, এগুলো আমরা সব পড়বো পরে। তো ব্যাপার হচ্ছে এইবার দেখো, তাহলে দ্য অ্যাভারেজ, তাহলে এইগুলো হচ্ছে রেফ্রিজারেটিং ইকুইপমেন্ট। তাহলে রেফ্রিজারেটিং ইকুইপমেন্টের কাজ কি, রেফ্রিজারেটরের ভিতরে কুলিং এফেক্ট প্রডিউস করা বাই দ্য রেফ্রিজারেশন সাইকেল, ইন এ রেফ্রিজারেশন সাইকেল, সাইক্লিক ওয়েতে কাজ করে কি করা, রেফ্রিজারেটিং এফেক্ট আর কুলিং এফেক্ট তৈরি করা। দ্য অ্যাভারেজ রেট অ্যাট হুইচ হিট ইজ রিমুভড, দ্য অ্যাভারেজ রেট। এইবার দেখো কোন জিনিসকে, কোন জায়গাকে ঠান্ডা করতে গেলে আমরা কি করতে পারি, আমরা ম্যাক্সিমাম ওই জায়গা থেকে যদি হিটকে রিমুভ করে দিই, হিটকে বাইরে বের করে দিই, তাহলে আমার ওই জায়গা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে, আমার ওখানে এক্সট্রা করে কিছু ঠান্ডা করার দরকার নেই। ওটাই বলেছে the average rate at which heat is removed from the cold space by the equipment is known as cooling effect। ঠিক আছে, is known as কি, কুলিং এফেক্ট। তাহলে অ্যাভারেজ রেট অ্যাট হুইচ হিট ইজ রিমুভড, মানে হিট যে রেফ্রিজারেটর কি করে, ওর যে ভিতরে যে হিট আছে, হিটটাকে কি করে অল টাইম কি করছে, সাইক্লিক প্রসেসের মাধ্যমে কি করছে, বাইরে রিমুভ করছে। ওই জন্য দেখবে যখন ফ্রিজ চলে তখন যদি তুমি বাইরে গিয়ে হাত দাও, বাইরে মানে যে তার জালিটা আছে ওটার পেছনে যদি হাত দাও, দেখবে একটু গরম গরম লাগছে। কেন, কারণ ও কি করছে, কন্টিনিউয়াস হিট রিমুভ করছে। ঠিক আছে, ওর যে অ্যাভারেজ রেট মানে হচ্ছে পার ইউনিট টাইম, পার ইউনিট টাইমে কতটা হিট ও কি করছে, রিমুভ করছে, সেটাই হবে ওর কি, কুলিং এফেক্ট। সেটাই হবে ওই রেফ্রিজারেটরের কি,
কুলিং এফেক্ট। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে প্রত্যেকটা রেফ্রিজারেটরের কুলিং এফেক্ট কিন্তু সেম হবে না। স্বাভাবিক, আজকে এরকমও রেফ্রিজারেটর আছে যেটার দাম ধরো 1 লাখ 1.5 লাখ, এরকমও রেফ্রিজারেটর আছে যার দাম 15-20 হাজার, যেটা আমরা ডোমেস্টিক রেফ্রিজারেটর বাড়িতে ইউজ করি, ঠিক আছে। এরকমও আছে যেগুলোর দাম 30-35 হাজার টাকা, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা রেফ্রিজারেটরের কুলিং এফেক্ট কিন্তু সেম হবে না, কারো বেশি হতে পারে, কারো কম হতে পারে। কারো কারো দেখা গেল হিট রিমুভ করার যে অ্যাবিলিটি সেটা পার ইউনিট টাইমে বেশি অন্যজনের থেকে, তাহলে তার কুলিং এফেক্ট বেশি হবে, সে তাড়াতাড়ি কুল করতে পারবে। যার হিট রিমুভাল রেট যত বেশি হবে পার ইউনিট টাইমে, সে কি করবে, তত তাড়াতাড়ি কুল করতে পারবে, তার কুলিং এফেক্ট তত তাড়াতাড়ি হবে, তার কুলিং এফেক্ট তত বেশি হবে, ঠিক আছে। ইট ইজ এক্সপ্রেসড ইন কিলোওয়াট অর টন অফ রেফ্রিজারেশন, এটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ এক্সপ্রেসড ইন কিলোওয়াট অর টন অফ রেফ্রিজারেশন। কিলোওয়াট অর টন অফ রেফ্রিজারেশনে আমরা কি করি, এই কুলিং এফেক্টকে কি করি, এক্সপ্রেস করি। ওকে, এইবার দেখো সবচেয়ে ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, টন অফ রেফ্রিজারেশন। টন অফ রেফ্রিজারেশন সবচেয়ে ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, টন অফ রেফ্রিজারেশন, ঠিক আছে। টন অফ রেফ্রিজারেশন, টিআর। টিআর मतलब টন অফ রেফ্রিজারেশন। টিআর কি, দেখো এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এটা অবশ্যই কিন্তু খুবই ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। টিআর, যে টন অফ রেফ্রিজারেশন কি জিনিস, ঠিক আছে। দেখো আচ্ছা, টন অফ রেফ্রিজারেশন কি জিনিস, দেখো ওয়ান টিআর মিনস হচ্ছে টন অফ রেফ্রিজারেশন। টন অফ রেফ্রিজারেশনের শর্ট ফর্ম কি, টিআর। তাহলে 1 টিআর ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ হিট টু বি রিমুভ ফ্রম 1000 kg of water at 0 degree C to convert it into ice at 0 degree C in 24 hours. তাহলে দেখো আমি ধরলাম আমার এখানে কত আছে, 1000 kg ওয়াটার আছে, ঠিক আছে। 1000 kg ওয়াটার নিলাম, সেই ওয়াটারকে আমি কি করব, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ওয়াটার থেকে আমি কি করব, 0 ডিগ্রি সি টেম্পারেচারের আইসে কনভার্ট করব। কত আওয়ার্সে, ইন 24 আওয়ার্স। 0 ডিগ্রি সি, তাহলে 1000 কেজি ওয়াটার আমি নিলাম, 1000 কেজি। তাহলে টন অফ রেফ্রিজারেশন মানে কি, টন অফ রেফ্রিজারেশন মানে হচ্ছে ধরো তুমি 1000 কেজি ওয়াটার নিয়েছো, এই ওয়াটারটাকে তুমি কি করলা, 0 ডিগ্রি সিতে আনলা, আইনা কি করলা, সেই ওয়াটার থেকে তুমি কন্টিনিউয়াসলি কি করছো, হিট রিমুভ করছো। তার মানে এইখানে তোমার কি লাগছে, লেটেন্ট হিট লাগছে। দেখো লেটেন্ট হিটই একমাত্র সেই হিট যেটা কি করবে, ফেজ চেঞ্জে সাহায্য করে। ফেজ মানে হচ্ছে ওয়াটারের তিনটে স্টেট, এক হচ্ছে সলিড স্টেট হচ্ছে আইস, লিকুইড স্টেট হচ্ছে ওয়াটার, আর গ্যাসিয়াস স্টেট হচ্ছে ভেপার, ঠিক আছে। এইবার এই তিনটে স্টেটে যখন চেঞ্জ হবে তখন আমাদের কি সেখানে কি চলে আসবে, পিকচারে কি চলে আসবে, তোমার লেটেন্ট হিট, ঠিক আছে। তাহলে এইখানে যে হিটটা লাগছে সেটা কি, লেটেন্ট হিট। এইখানে কি হচ্ছে, হিট রিমুভাল। তাহলে 1000 কেজি ওয়াটার থেকে 1000 কেজি ওয়াটার থেকে 1000 কেজি ওয়াটার এট 0 ডিগ্রি সি, তাকে যদি আমি হিট রিমুভ করে, তার থেকে আমি হিট রিমুভ করে সেটাকে যদি 1000 মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের আইসে কনভার্ট করি, টু কনভার্ট ইট ইনটু দ্য আইস 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কত ঘন্টায়, 24 ঘন্টায়, তাহলে আমি বলবো ওইটা হচ্ছে আমার 1 টন অফ রেফ্রিজারেশন, 1 টিআর। তাহলে এবার 2 টিআর যদি বলি, দেখো এবার আমরা যখন ধরো ইয়েতে যাই, আমরা যখন ধরো এসি কিনতে যাই, তখন আমরা কি বলি, যে এটা বিশেষ করে দেখবে এসিতে কাজে লাগে, যে টিআর, ঠিক আছে, যে 1 টনের এসি, 2 টনের এসি, 3 টনের এসি, ঠিক আছে। তার মানে আমি যদি বলি 1 টনের এসি, তাহলে ওই এসিটা আমার কি করবে, তাহলে ওই এসিতে ওই এসির যে রেফ্রিজারেটিং এফেক্ট হবে, ওই এসির যে রেফ্রিজারেটিং এফেক্ট হবে সেটা কি হবে, ওই এসিটা 1000 কেজি অফ ওয়াটার 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের আইসে কনভার্ট করতে পারবে কত, 24 ঘন্টায়। তাহলেই তাকে আমরা বলবো হচ্ছে 1 টনের এসি, তাহলেই তাকে আমরা বলবো হচ্ছে 1 টনের এসি, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা, যে 1 টন অফ রেফ্রিজারেশন মানে হচ্ছে 1 টন ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট টু বি রিমুভড। অ্যামাউন্ট অফ হিট, কতটুকু হিট আমি কি করছি, 1000 কেজি ওয়াটার থেকে আমি কি করছি, রিমুভ করছি, যার ফলে সেই 1000 কেজি ওয়াটারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের কি হয়ে গেছে, বরফে কনভার্ট হয়ে গেছে। 0 ডিগ্রি, এবার বরফ কখন হয়, যখনই জিরোতে চলে আসবে তখন থেকে বরফ হওয়া শুরু করবে, জিরোর নিচে গেলে পুরো একদম আইস হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল তাহলে, যে এইটাই হচ্ছে আমাদের কি, টন অফ রেফ্রিজারেশন। আরেকটা দেখো, আরেকটা যদি বলি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ হিট ট্রান্সফার দ্যাট রেজাল্টস ইন দ্য মেল্টিং অফ 1 টন অফ পিওর আইস এট 0 ডিগ্রি।
এটা হতে পারে যে এটা কি ধরো 1 টন অফ পিওর আইস, 1 টনের পিওর আইস আছে, তাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে, তাকে আমি কি করলাম হিট ট্রান্সফার করলাম, তার মধ্যে আমি কি করলাম হিট ট্রান্সফার করলাম, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে মেল্টিং, মানে গলে যাবে, গলে গিয়ে কিসে কনভার্ট হবে, ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, গলে গিয়ে কিসে কনভার্ট হয়ে যাবে, ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। তো সেটাও আমরা বলবো হচ্ছে তাকে 1 টন অফ রেফ্রিজারেশন। 1 টন অফ কি রেফ্রিজারেশন। ওকে, বোঝা গেছে তাহলে 1 টন অফ রেফ্রিজারেশন কি জিনিস। এইবার দেখো, এইবার যদি এইটা খুব ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা পুরোটা খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এমসিকিউ আসে, আর এগুলো ভবিষ্যতের জন্য আমাদের লাগবে, প্রবলেম করতে গেলে লাগবে। আর হ্যাঁ, আরএসসি সাবজেক্টটা কিন্তু নিউমেরিক্যাল প্লাস থিওরিটিক্যাল দুটোই আছে, নিউমেরিক্যালও আছে থিওরিটিক্যালও আছে। তোমাদের এই সেমে যেমন টম মেইনলি হচ্ছে থিওরিটিক্যাল, না মেইনলি হচ্ছে নিউমেরিক্যাল, সরি, টম হচ্ছে মেইনলি নিউমেরিক্যাল, আরএসসি হচ্ছে নিউমেরিক্যাল প্লাস থিওরিটিক্যাল, ম্যানুফ্যাকচারিং পিওরলি থিওরিটিক্যাল, পুরোটাই থিওরিটিক্যাল, শুধু এক দুটো প্রবলেম আছে, ঠিক আছে, এক দুটো ইজি ইজি প্রবলেম। মেট্রোলজি পুরো থিওরিটিক্যাল, থার্মাল ইঞ্জিনিয়ারিং থার্মাল 2 থিওরিটিক্যাল প্লাস নিউমেরিক্যাল দুটোই আছে। ঠিক আছে, এইবার দেখো এবার কি বলছে, দেখো দাস 1 টিআর মানে কত, 210 কিলোজুল পার মিনিট। দেখো 1 টন অফ রেফ্রিজারেশন মানে হচ্ছে পার মিনিটে 210 কিলোজুল হিট কি করছে ও 1000 কেজি অফ আইস থেকে কি করছে, 1000 কেজি অফ ওয়াটার থেকে রিমুভ করে নিচ্ছে তাকে আইসে কনভার্ট করার জন্য। তাহলে 1 টিআর মানে হচ্ছে 210 কিলোজুল পার মিনিট, মানে পার মিনিটে 1 টিআর। দেখো আমি যদি বলি 1 টনের একটা এসি, তার মানে কি সে 1 মিনিটে 210 কিলোজুল কি করছে হিট ওই স্পেস থেকে কি করছে বাইরে বের করে দিচ্ছে। ইজুকাল টু হচ্ছে 3.5 কিলোওয়াট, ইজুকাল টু কত 3.5 কিলোওয়াট জুল পার মিনিট, একে আমরা সেকেন্ডে কনভার্ট করে কি আসবে 3.5 কিলোওয়াট। আর এটার একটা বলতে পারি 1 কিলো ক্যালোরি ইজুকাল টু 4.18 কিলো জুল, 1 কিলো ক্যালোরি ইজুকাল টু হচ্ছে 4.18 কিলো জুল। আর আরেকটা দেখো, এবার যদি আমি কিলো ক্যালোরি পার মিনিটে বলি, তাহলে 1 টিআর ইজুকাল টু 50.19 কিলো ক্যালোরি পার মিনিট, এটা কিলো জুল পার মিনিট, 1 টিআর ইজুকাল টু 210 কিলো জুল পার মিনিট, আর 1 টিআর ইজুকাল টু 50.19 কিলো ক্যালোরি পার মিনিট, ইজুকাল টু এটাকে মিনিটকে আওয়ারে কনভার্ট করে, তাহলে এটা আসবে 3011.52 কিলো ক্যালোরি পার আওয়ার। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, কারণ এগুলো কিন্তু অবশ্যই চাকরির পরীক্ষায় আসে, আর হচ্ছে 1 নম্বর তোমাদের এমসিকিউ কিন্তু আসবে, যে 1 টন অফ রেফ্রিজারেশন ইজ ইকুয়াল টু কত 210 কিলো জুল পার মিনিট, 210 কিলো জুল পার মিনিট ইজ ইকুয়াল টু 3.5 কিলোওয়াট। ওকে, বোঝা গেল তাহলে, ক্লিয়ার। এইবার দেখো, এইবার আমি যদি চলে আসি নেক্সট ইয়েতে, নেক্সট টপিকে আমি কি বলবো, নেক্সট টপিক হচ্ছে দেখো আমি বলবো কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স মানে হচ্ছে সিওপি, যেটা আমরা অলরেডি থার্মালে কিন্তু পড়েছিলাম। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স আমরা কি করেছিলাম, থার্মালে কিন্তু পড়েছিলাম, ঠিক আছে। তাহলে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স মানে কি, দেখো কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স যদি আমি বলি সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স মানে হচ্ছে সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স সিওপি। তাহলে সিওপি মানে হচ্ছে, সিওপি মানে আমরা কি জানি, ডিজায়ার্ড এফেক্ট বাই রিকোয়ার্ড ইনপুট, রিকোয়ার্ড ইনপুট। আর সিওপি আরেকটা জিনিস বলেছিলাম, সিওপি সবসময় কি হবে, সিওপি অলওয়েজ গ্রেটার দেন 1, অলওয়েজ উইল বি কত গ্রেটার দেন 1, আর এফিসিয়েন্সি অলওয়েজ উইল বি লেস দেন 1। এফিসিয়েন্সি মানে কি আউটপুট বাই ইনপুট, এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। এফিসিয়েন্সি সাধারণত আমরা কিসের ক্ষেত্রে ইউজ করি, ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি করি এফিসিয়েন্সি ইউজ করি, ঠিক আছে। আর এবার দেখো, এইবার হচ্ছে আমি একটা যেটা বলবো সেটা হচ্ছে COP always will be greater than 1, COP মানে কি desired effect by required input, ঠিক আছে। এইবার ধরো, এইবার যদি আমি বলি, দেখো এইবার যদি আমি একটা জিনিস বলি এখান থেকে, যে আমি রেফ্রিজারেটরের COP যদি বার করি, দেখো COP অফ রেফ্রিজারেটর আমি যদি বলি, COP অফ রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর আমি COP বার করব, COP অফ রেফ্রিজারেটর ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে ডিজায়ার্ড এফেক্ট কি কুলিং এফেক্ট,
ডিজায়ার্ড এফেক্ট কি ওখানে লো টেম্পারেচার, ঠিক আছে, ডিজায়ার্ড এফেক্ট কি কুলিং, বাই রিকোয়ার্ড ইনপুট কি আমি যে ইলেকট্রিসিটিটা ইনপুট দিচ্ছি সেটাই ইলেকট্রিসিটি, কারণ রেফ্রিজারেটর তো ইলেকট্রিসিটি ছাড়া তো রেফ্রিজারেটর চলবে না, ঠিক আছে। তাহলে এইবার আমার সিওপি ওটা কত হবে কিভাবে বের করব, যে আমি কতটুকু ইলেকট্রিসিটি দিয়ে আমি ধরো 1 ঘন্টা আমি ফ্রিজ চালাবো, 1 ঘন্টা আমি ফ্রিজ চালালাম, তার ফলে আমার কতটুকু ইলেকট্রিসিটি আমার খরচ হলো, তার ফলে আমার ওই রেফ্রিজারেটরটা কতটুকু কুলিং এফেক্ট দিতে পারলো, সেটাই হবে ওই রেফ্রিজারেটরের সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যে ও যে পারফর্ম করছে তার কোএফিসিয়েন্ট, মানে তার একটা বলতে পারো একটা মানে মাপকাঠি, তার একটা বলতে পারো কি মাপকাঠি, ও যে পারফর্ম করছে। আমি যে একটা 25,000 30,000 টাকা দিয়ে যেটা রেফ্রিজারেটর বাড়িতে আনলাম, সেই রেফ্রিজারেটরটা আনার পর আমি ওকে কি করলাম, প্রথমে ইলেকট্রিসিটি দিলাম, 1 ঘন্টা ধরে ইলেকট্রিসিটি দিচ্ছি, এবার 1 ঘন্টা ধরে ওর মধ্যে কি চলছে, প্রসেস চলছে, কাজ হচ্ছে, কুলিং, ভেতরে কুলিং এফেক্ট তৈরি হচ্ছে, তার ফলেও কতটুকু কুলিং হলো, এই যে দুটো রেশিও, এটাকে আমরা বলবো হচ্ছে ওই রেফ্রিজারেটরের কি সিওপি, ওই রেফ্রিজারেটরের সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। দেখো, it is the ratio of a heat pump, refrigerator or air conditioning system is a ratio of useful heating or cooling provided to work required. Higher COP equate to lower operating cost. যার সিওপি, দেখো সিওপি যার যত বেশি হবে তার অপারেটিং কস্ট কি হবে, অপারেটিং কস্টকে আমরা ওসি লিখি, ভ্যারিজেস হচ্ছে অপারেটিং কস্ট 1/ওসি, তাহলে সিওপি যার যত বেশি হবে অপারেটিং কস্ট তার তত কম হবে। যার সিওপি যত বেশি, যে রেফ্রিজারেটরের বা এয়ার কন্ডিশনিং বা হিট পাম্প বলো, যার সিওপি যত বেশি হবে তাকে অপারেট করতে আমার কষ্ট কি লাগবে, কস্ট, কস্ট মানে ব্যয় মানে খরচা তত কম লাগবে, তাহলে হায়ার সিওপি লোয়ার অপারেটিং কস্ট, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে হায়ার সিওপি তাহলে কি হবে, লোয়ার অপারেটিং কস্ট, ওকে। দেখো তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বোঝা গেল যে সিওপি কি জিনিস, আর এটা কথা সিওপি অলওয়েজ উইল বি গ্রেটার দেন কি হবে 1 হবে, ঠিক আছে। এইবার দেখো, তাহলে এইবার আমরা যদি নেক্সট যাই, দেখো আচ্ছা এইবার দেখো নেক্সট নেক্সট আমরা যাব, দেখো ঠিক আছে। তাহলে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স হয়ে গেল ডিজায়ার্ড এফেক্ট বাই রিকোয়ার্ড ইনপুট বলেছি এটা। এইবার নেক্সট দেখো, ডিফারেন্স বিটুইন রেফ্রিজারেটর এন্ড হিট পাম্প, ডিফারেন্স বিটুইন রেফ্রিজারেটর এন্ড কি হিট পাম্প, ঠিক আছে। দেখো এটা আমরা কি বলবো, দেখো ডিফারেন্স বিটুইন রেফ্রিজারেটর এন্ড হিট পাম্প, হ্যাঁ, আচ্ছা দেখো, ওকে, তাহলে হিট পাম্প আর রেফ্রিজারেটর, দেখো আমরা একটা কথা বলছি, আমরা দেখবে গরমের দিনে আমরা ইউজ করি রেফ্রিজারেটর, আর ঠান্ডার দিনে আমরা ঘর গরম রাখার জন্য কি ইউজ করি, হিট পাম্প বা হিটার, হিটার যেটাকে বলে, ঠিক আছে, হিট পাম্প বা হিটার। দেখো দুটোর কাজ মোটামুটি একই, ঠিক আছে। আমি ধরো এইটা ধরলাম আমি কি রেফ্রিজারেটর, ধরো এটা একটা রেফ্রিজারেটর আর এটা হচ্ছে কি হিট পাম্প, ঠিক আছে। এইবার রেফ্রিজারেটর কি করবে, ধরো এটা হচ্ছে আমার ধরলাম টিএল লোয়ার টেম্পারেচার, এটা তোমরা আগেও পড়েছো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে, এটা হচ্ছে টিএল আর এটা হচ্ছে কি টি হাই, মানে দুটো ইয়ে আছে, এটা হচ্ছে হাই টেম্পারেচার টিএইচ, ঠিক আছে। তাহলে দুটোরই কাজ হচ্ছে লোয়ার থেকে হাইয়ারে নিয়ে যাওয়া, লোয়ার থেকে হাইয়ারে নিয়ে যাওয়া, ওকে। তাহলে দেখো এইবার এবার আমি কি করব, দেখো ব্যাপার হচ্ছে রেফ্রিজারেটর আমি কি করলাম, ওয়ার্ক ইনপুট দিলাম ডব্লিউ, এইখানেও হিট পাম্পে আমাকে ওয়ার্ক ইনপুট দিতে হবে ডব্লিউ, ওয়ার্ক মানে এখানে ইলেকট্রিসিটি, আমি এদের দুজনকে চালাবো কি দিয়ে, ইলেকট্রিসিটি চালাবো, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমার ডিজায়ার্ড এফেক্ট কি, রেফ্রিজারেটরে যদি সিওপি বার করি আমার ডিজায়ার্ড এফেক্ট কি হবে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমার ডিজায়ার্ড এফেক্ট কি হবে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে ডিজায়ার্ড এফেক্ট হবে হচ্ছে কি সিওপি, তাহলে কি হবে কুলিং বাই হচ্ছে ওয়ার্ক ইনপুট, ডব্লিউ বাই আই মানে হচ্ছে ওয়ার্ক ইনপুট, কতটুকু ওয়ার্ক আমি ইনপুট দিয়ে কতটুকু কুলিং এফেক্ট পেয়েছি। আর হিট পাম্পের ক্ষেত্রে কি হবে, হিট পাম্পের ক্ষেত্রে সিওপি যদি বার করি এর ক্ষেত্রে কি হবে হিটিং, এর ক্ষেত্রে কি এফেক্ট হবে হিটিং এফেক্ট,
হিটিং বাই ওয়ার্ক ইনপুট। দুজনের ওয়ার্ক ইনপুট আমি কি করি, সেম দিলাম, দুজনের ওয়ার্ক ইনপুট সেম, দুজনকে সেম ইলেকট্রিসিটি দিছি। রেফ্রিজারেটর কি করবে, রেফ্রিজারেটরের ডিজায়ার্ড এফেক্ট কি, রেফ্রিজারেটর আমরা কেন কিনবো, কুলিং রাখার জন্য, কুল রাখার জন্য। আর হিট পাম্প, হিটার আমরা কেন কিনবো, হট রাখার জন্য, ঘর গরম রাখার জন্য। ঠিক আছে, এই দুটো হচ্ছে এদের ইউজেস। ওকে, তাহলে দেখো এবার এটি বলছে হিট পাম্প ইজ এ ডিভাইস টু মেইনটেইন টেম্পারেচার অফ দ্য সিস্টেম অ্যাবভ দ্য অ্যাটমসফেরিক টেম্পারেচার। হিট পাম্প কেন ইউজ করা হয়, ধরো ঠান্ডার দিনে অ্যাটমসফেরিক টেম্পারেচার, বাইরের পরিবেশ কি হয়, ঠান্ডা থাকে, যাতে আমার ঘর গরম থাকে, তার জন্য আমি কি করব, হিট পাম্প ইউজ করব। ঠিক আছে, হিট পাম্পের কাজ কি, অ্যাটমসফেরিক টেম্পারেচার থেকে ঘরের টেম্পারেচারকে কি রাখা, হাই রাখা, গরম রাখা, ঘরটাকে কি রাখা, গরম রাখা। আর রেফ্রিজারেটর ইজ এ ডিভাইস ইউজ টু মেইনটেইন টেম্পারেচার অফ দ্য সিস্টেম বিলো দ্য অ্যাটমসফেরিক টেম্পারেচার। তাহলে রেফ্রিজারেটরের কাজ কি, অ্যাটমসফেরিক যে ঘরের যে টেম্পারেচার আছে তার থেকে আমার রেফ্রিজারেটরের ভিতরে টেম্পারেচার যাতে কি থাকে, লো থাকে, তাহলেই তো আমার শাকসবজি খাওয়া খাওয়া দাওয়া গুলো তো জিনিসগুলো সেফ থাকবে, তাই না, কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারবে না। ঠিক আছে, তাহলে হিট পাম্পের কাজ কি, হিট পাম্প হচ্ছে অ্যাটমসফেরিক টেম্পারেচার থেকে ঘরের টেম্পারেচার বেশি রাখা, হিট পাম্পের কাজ হচ্ছে অ্যাটমসফেরিক টেম্পারেচার থেকে ঘরের টেম্পারেচার বেশি রাখা। আর রেফ্রিজারেটরের কাজ হচ্ছে অ্যাটমসফেরিক টেম্পারেচার থেকে নিজের টেম্পারেচার, রেফ্রিজারেটরের ভিতরে টেম্পারেচার কম রাখা। ঠিক আছে, হিট পাম্প ট্রান্সফারস হিট এনার্জি ফ্রম লো টেম্পারেচার। এই দেখো হিট পাম্প কি করে, এনার্জি ট্রান্সফার করছে ফ্রম লো টেম্পারেচার থার্মাল রিজার্ভার, এটা হচ্ছে লো টেম্পারেচার থার্মাল রিজার্ভার, এই দুটা হচ্ছে কি থার্মাল রিজার্ভার, এটা হাই টেম্পারেচার, এটা হচ্ছে লো টেম্পারেচার, এটা হচ্ছে লো টেম্পারেচার থার্মাল রিজার্ভার, আর এটা হচ্ছে হাই টেম্পারেচার থার্মাল রিজার্ভার। ঠিক আছে, তাহলে হিট পাম্পের কাজ হচ্ছে থার্মো টু হাই টেম্পারেচার থার্মাল উইথ দ্য হেল্প অফ এক্সটার্নাল ওয়ার্ক উইথ ইউজফুল স্পেস ইজ হাই টেম্পারেচার রিজার্ভার। এর ক্ষেত্রে ইউজফুল স্পেস কে হাই টেম্পারেচার রিজার্ভার, কেন, কারণ এর লো থেকে কোথায় দিকে নিয়ে যাচ্ছে, হাই এর দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে ইউজফুল স্পেস ইজ হাই টেম্পারেচার রিজার্ভার, কারণ কি আমাকে গরম রাখতে হবে, তার জন্য আমার টেম্পারেচার কি লাগবে, হাই লাগবে, হিট আমার বেশি বেশি করে কি করতে হবে, হাই টেম্পারেচারে হিট রিমুভ করতে হবে। ঠিক আছে, আর এইদিকে দেখো এই রেফ্রিজারেটর ট্রান্সফারস হিট এনার্জি ফ্রম লো টেম্পারেচার রিজার্ভার টু হাই টেম্পারেচার রিজার্ভার উইথ দ্য হেল্প অফ এক্সটার্নাল ওয়ার্ক। এই এক্সটার্নাল ওয়ার্ক মানে কি, এই এক্সটার্নাল ওয়ার্ক মানে হচ্ছে তোমার কারেন্ট ইলেকট্রিসিটি, উইথ দ্য হেল্প অফ কারেন্ট ইলেকট্রিসিটি। কারণ দুজনকেই তুমি যদি কারেন্ট ইলেকট্রিসিটি না দাও তাহলে দুজনেই কি করবে, পড়ে থাকবে, দুজনের কোনো কাজ নেই, একমাত্র কখন কাজ, যখন তুমি কারেন্ট ইলেকট্রিসিটি দুজনকে দেবে, তখনই একমাত্র কি শুরু হবে, কাজ শুরু হবে। ঠিক আছে, অনলি ডিফারেন্স ইজ দ্যাট ইউজফুল স্পেস ইজ লো টেম্পারেচার রিজার্ভার, তার মানে হিট টেম্পারেচারের ক্ষেত্রে ইউজফুল স্পেস কে হাই টেম্পারেচার রিজার্ভার। খুব ইম্পর্টেন্ট, দেখো হিটের ক্ষেত্রে কি হাই টেম্পারেচার রিজার্ভার, ইয়েস, এটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে হিট পাম্প, আর এটা হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার। এই দেখো এটা হচ্ছে কার ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার রেফ্রিজারেটরের ক্ষেত্রে। তাহলে দুজনের ক্ষেত্রে সেম, লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে কি করে, হিট ট্রান্সফার করে উইথ দ্য হেল্প অফ এক্সটার্নাল ওয়ার্ক। লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট ট্রান্সফার করে উইথ দ্য হেল্প অফ এক্সটার্নাল ওয়ার্ক, কিন্তু হিট পাম্পের জন্য ইউজফুল স্পেস কে হাই টেম্পারেচার রিজার্ভার, আর রেফ্রিজারেটরের জন্য ইউজফুল স্পেস কে লো টেম্পারেচার রিজার্ভার। কারণ রেফ্রিজারেটর হচ্ছে কি করবে, সবসময় ঠান্ডা রাখবে, তার জন্য ওর রিজার্ভার যেটা সেটা কি দরকার, লো টেম্পারেচার। আর হিট পাম্প কি করবে, সবসময় গরম রাখবে, তার জন্য ওর কি দরকার, হাই টেম্পারেচার রিজার্ভার। বুঝা গেল, ব্যাস এইটা হচ্ছে মেইন পার্থক্য। কিন্তু দুজনের কাজ সেম, কিন্তু দুজনের এফেক্ট হচ্ছে আলাদা, একজনের এফেক্ট হচ্ছে কুলিং এফেক্ট, আরেকজনের এফেক্ট হচ্ছে হিটিং এফেক্ট। ইভাপোরেটর ইজ লোকেটেড আউটসাইড রুম অর এক্সটার্নাল স্পেস ফর হিট পাম্প, এটা দেখবা। আর ইভাপোরেটর আমরা সব আসবো। দেখো এই চারটা, এই প্রসেস, রেফ্রিজারেশন বলো এয়ার কন্ডিশনিং বলো, প্রসেস হওয়ার জন্য আমাদের চারটা জিনিস দরকার, এক হচ্ছে ইভাপোরেটর, কন্ডেন্সার, কম্প্রেসর, আর হচ্ছে এক্সপানশন ডিভাইস। ঠিক আছে, এই চারটার মধ্যে কি হয়, সাইক্লিক প্রসেস হয়, সাইক্লিক প্রসেস হতে থাকে। ঠিক আছে, সাইক্লিক প্রসেস কন্টিনিউয়াস হতে থাকে, তারপরেই কি হয় আমাদের এ হয় কুলিং এফেক্ট দেবে, এ কি দেবে, হিটিং এফেক্ট দেবে। ঠিক আছে, তাহলে ইভাপোরেটর ইজ লোকেটেড ইনসাইড, হ্যাঁ রেফ্রিজারেটরের ক্ষেত্রে ইভাপোরেটর কোথায় মানে অবস্থিত, ইনসাইড রুম অর ইন্টারনাল স্পেস, ওই ভিতরেই। রেফ্রিজারেটরের ক্ষেত্রে কিন্তু ইভাপোরেটর তুমি দেখতে পারবে না। ইভাপোরেটর কোথায় থাকে বলতো, যেখানে তুমি শাকসবজি গুলো রাখো তার ঠিক পিছনেই, ভিতরেই ইভাপোরেটর থাকে। ঠিক আছে, আর হিট পাম্পের ক্ষেত্রে ইভাপোরেটর কোথায়, আউটসাইড রুম অর এক্সটার্নাল স্পেস। ঠিক আছে, কন্ডেন্সার ইজ লোকেটেড ইনসাইড রুম অর ইন্টারনাল স্পেস, আর এর ক্ষেত্রে দুটো উল্টো। আর এর ক্ষেত্রে যে বলছিলাম রেফ্রিজারেটরের ক্ষেত্রে কন্ডেন্সার কোনটা, ওই যে পেছনের তারজালিটা, এই যে এরকম এরকম করে যে তারজালি থাকে না,
রেফ্রিজারেটরের পেছনে দেখবে সবাই এটা হচ্ছে ওর পেছনের কন্ডেন্সার, আর এর নিচেই থাকবে হচ্ছে কম্প্রেসর। দেখবে একটা এরকম গোল এরকম টাইপের দেখবে একটা কম্প্রেসর থাকে, এরকম এরকম টাইপের একটা কম্প্রেসর থাকবে। ওটা কি করবে, এয়ারকে বা ইয়েকে তোমার রেফ্রিজারেন্টটাকে কি করবে, কম্প্রেস করবে। ঠিক আছে, ওটা পরে আসবো, ওটা সেকেন্ড ইউনিটে আছে কিভাবে কাজ করে সেগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে দেখো কন্ডেন্সার ইজ লোকেটেড আউটসাইড রুম অর এক্সটার্নাল স্পেস। ঠিক আছে, মেইন পার্থক্য হচ্ছে এই দুটো। ঠিক আছে, তারপরে এগুলো তো এমনি এগুলো লিখে দেবে ব্যাস। ওকে, বোঝা গেল তাহলে যে রেফ্রিজারেটর আর হিট পাম্পের মধ্যে ডিফারেন্স কি আরেকটু আছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেফ্রিজারেটর অ্যান্ড হিট পাম্প। ওকে, দেখো তাহলে এইবার আমরা যদি নেক্সট আসি, নেক্সট আমরা আসবো হচ্ছে দেখো দেখো আমরা আসবো হচ্ছে কি, দেখো আচ্ছা সিওপি, হিট পাম্প আর রেফ্রিজারেটর সিওপি একটু আগে আমি বললাম। তাহলে সিওপি অফ হিট পাম্প, সিওপি অফ হিট পাম্প ইজ ইকুয়াল টু ডিজায়ার্ড এফেক্ট। হিট পাম্পের ক্ষেত্রে ডিজায়ার্ড এফেক্ট কি, হিটিং এফেক্ট, হিটিং এফেক্ট বাই হচ্ছে ওয়ার্ক সাপ্লাইড বা ওয়ার্ক ইনপুট আর ওয়ার্ক সাপ্লাইড। ওয়ার্ক সাপ্লাইড মানে কি, ওয়ার্ক সাপ্লাইড। ঠিক আছে, এইখান থেকে আমি বের করতে পারি সিওপি অফ এইচপি, সিওপি অফ হিট পাম্প ইজ ইকুয়াল টু হচ্ছে হিটিং এফেক্ট মানে কি, হিটিং এফেক্ট মানে কি হাই টেম্পারেচার। তাহলে তুমি এখানে কিউএইচ ও লিখতে পারো, একবারে টিএইচ ও লিখতে পারো। ঠিক আছে, টিএইচ হাই টেম্পারেচার বাই, এইবার ইয়েগুলো আমরা কিভাবে করব, ওয়ার্ক সাপ্লাইড। আমি কতটুকু ইলেকট্রিসিটি আমার হয়েছে সেটা আমি কিভাবে দেখবো, দেখো যদি আমি রেফ্রিজারেটর বলি, এটা হচ্ছে আমার রেফ্রিজারেটর। ঠিক আছে, আমি কি করলাম এখানে ডব্লিউ দিলাম, ও কি করছে লোয়ার থার্মাল রিজার্ভার থেকে হায়ার থার্মাল রিজার্ভারে কি করছে হিট ইয়ে করছে, তাই তো। এটা হচ্ছে আমি বলতে পারি টিএইচ, তাই তো, এটা টিএল, এটা হচ্ছে টিএইচ। ও কি করছে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে। তাহলে এইবার আমার যখন দেখো, তাহলে ওয়ার্ক ইনপুট আমার কত হবে, ওয়ার্ক ইনপুট আমার কত হবে হাই মাইনাস লো। আমার এইখান থেকে তুলছে, এইখান থেকে তুলছে, তুলে কিছুটা আমি ওয়ার্ক দিচ্ছি, তার ফলে তো এইচ যাচ্ছে, তার ফলে এইচ যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টিএইচ ইজ ইকুয়াল টু, টিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ প্লাস টিএল, এটা লিখতে পারি তো। টিএইচ এখানে আমার লাগছে কি হচ্ছে নিচ থেকে যাচ্ছে টিএল প্লাস ডব্লিউ, ডব্লিউ তো এখান থেকে আমি দিচ্ছি, তাহলে এই দুটোর যোগফল কি এইটা টোটাল। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি, ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে টিএইচ মাইনাস টিএল, ডব্লিউ ইজ ইকুয়াল টু টিএইচ মাইনাস টিএল, সেটা এখানে করে দাও, ডব্লিউ ইজ ইকুয়াল টু টিএইচ মাইনাস টিএল ওয়ার্ক সাপ্লাই। এইটা হয়ে গেল আমার কি সিওপি অফ রেফ্রিজারেটর। দেখো এইখানে একটু ভুল আছে, এখানে কিউএলটা ঠিক আছে, দেখো তুমি কিউ দিয়েও করতে পারো আবার টি, প্রথমে কিউ দিয়ে করেছি তারপরে এখানে টি দিয়ে, আমি এখানে ডিরেক্ট টি দিয়ে করে দিয়েছি। ঠিক আছে, কিউ কি, কিউ হচ্ছে হিট ট্রান্সফার, এটা হচ্ছে হাই হিট, আর কিউএল হচ্ছে লো হিট। কিউএইচ হচ্ছে হাই হিট, কিউএল হচ্ছে লো হিট। ঠিক আছে, এইখানে কি হবে বলতো, এখানে টিএল হবে কিউ এর জায়গায়, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় কিউ এর জায়গায় কি হবে, এটা একটু সবাই ঠিক করে নিও। এই জায়গাটায় কিউ এর জায়গায় কি হবে, টি হবে, টি, টিএল। ঠিক আছে, এটা কি হবে, টি হবে, টিএল, টিএল, টিএইচ মাইনাস টিএল হবে, টিএইচ মাইনাস টিএল হবে। ঠিক আছে, এই জায়গাটা হবে কি টিএইচ মাইনাস টিএল, টিএল হবে। আর এটা হবে হচ্ছে সিও পি, এটা হবে হচ্ছে সিওপি অফ হিট পাম্প। এই জায়গাটা একটু ঠিক করে নিও। তাহলে সিওপি অফ হিট পাম্প ইজ ইকুয়াল টু হচ্ছে টিএইচ বাই টিএইচ মাইনাস টিএল। আর এইখানেও একই জিনিস হবে, এইখানেও হবে হচ্ছে সিওপি অফ রেফ্রিজারেটর ইজ ইকুয়াল টু টিএল বাই টিএইচ মাইনাস টিএল, এটা ঠিক আছে, টিএল বাই টিএইচ মাইনাস টিএল। দেখো ওয়ার্ক ইনপুট, ওয়ার্ক যতটুকু তুমি ওয়ার্ক দিচ্ছ সেটা সবসময় কি হবে, টিএইচ মাইনাস টিএল। তুমি ওয়ার্ক ইনপুট যে দিচ্ছ সেটা অল টাইম কি হবে, টিএইচ মাইনাস টিএল। ডব্লিউ ইজ ইকুয়াল টু অল টাইম কি হবে, ওয়ার্ক ইনপুট, ডব্লিউ ইজ ইকুয়াল টু টিএইচ মাইনাস টিএল, এটা হবে। ঠিক আছে, এইবার
রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদের কি দরকার, কুলিং এফেক্ট দরকার, টিএল দরকার, আর হিট পাম্পের ক্ষেত্রে আমাদের কি দরকার, টিএইচ দরকার। তাহলে হিট পাম্পের ক্ষেত্রে উপরে চলে আসবে টিএইচ, নিচে হবে টিএইচ মাইনাস টিএল, আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে ওই উপরে চলে আসবে টিএল, নিচে আসবে টিএইচ মাইনাস টিএল। ব্যাস, এটাই হচ্ছে আমাদের সিওপি। এটাই হচ্ছে আমাদের পার্থক্য, যে রেফ্রিজারেটর আর হিট পাম্পের মধ্যে ডিফারেন্স কি। বোঝা গেছে তাহলে যে রেফ্রিজারেটরের ক্ষেত্রে ডিজায়ার্ড এফেক্ট কি হবে, কুলিং এফেক্ট, সেখানে কি হবে, টেম্পারেচার কি হবে, লো। ওই জন্য দেখো টিএল, টিএল মিন্স লোয়ার টেম্পারেচার, টিএল মিন্স লোয়ার টেম্পারেচার, টিএইচ মিন্স হায়ার টেম্পারেচার। আর ওয়ার্ক ইনপুট সবসময় কি হবে, দেখো ওয়ার্ক সবসময় কি হবে, ওয়ার্ক সবসময় হবে হচ্ছে, আমি এখান থেকে টিএল নিচ্ছি, এখান থেকে টিএল যাচ্ছে, আর তার সাথে ডব্লিউ অ্যাড হচ্ছে, তাহলে টিএইচ ইজ ইকুয়াল টু টিএল প্লাস ডব্লিউ, টিএইচ ইজ ইকুয়াল টু টিএল প্লাস ডব্লিউ, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, টিএইচ মাইনাস টিএল, টিএলটা এদিকে চলে আসবে, টিএইচ মাইনাস টিএল হবে ডব্লিউ। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে আমার হিসাব। ওকে, তাহলে এইখানেই হচ্ছে হিট পাম্প আর রেফ্রিজারেটর, এটাকে আমরা বলবো হচ্ছে হিট পাম্প আর রেফ্রিজারেটরের ডিফারেন্স বিটুইন হিট পাম্প এন্ড রেফ্রিজারেটর। ক্লিয়ার? এইবার দেখো, এইবার আমরা নেক্সট টপিকে আমরা আসবো। এই ইন্ট্রোডাকশনটা এরকমই, মানে ছোট ইন্ট্রোডাকশন খুব, মেইনলি হচ্ছে ওটার ডিফারেন্স হচ্ছে ওই যে হিট পাম্প আর রেফ্রিজারেটরের ডিফারেন্সটা আসে এক্সামে, আর হচ্ছে নেসেসিটি, কিছু অ্যাপ্লিকেশন। ব্যাস এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন 1। ঠিক আছে, তোমরা নোট সব এগুলো পেয়ে যাবে, মানে নোট তোমাদের একদম তোমাদের যে আছে, মানে স্টোর আছে, যেটা তোমরা যেখানে আছে ওইখানেই দেখবে স্টাডি কন্টেন্ট সেকশনে আছে, ওখানেই নোট পেয়ে যাবে, ভিডিওর ওখানেই দেখবে নোট পেয়ে যাবে। ঠিক আছে, নোট আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, একদম পুরো এরকম নোট পাবে। ওকে, কালারফুল নোট। এইবার দেখো, নেক্সট যদি আমি বলি, নেক্সট আমি আসবো হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা সবাই জানি অ্যাপ্লিকেশন কি জিনিস, দেখো আমরা সবাই জানি অ্যাপ্লিকেশন কি জিনিস। দেখো অ্যাপ্লিকেশন আমাকে বলতে হবে না নিশ্চয়ই, যে রেফ্রিজারেশনের অ্যাপ্লিকেশন কি, এয়ার কন্ডিশনিং এর অ্যাপ্লিকেশন কি। দেখো রেফ্রিজারেশন কোথায় কোথায় ইউজ হয়, ফুড প্রসেসিং, আইস ইন্ডাস্ট্রি, তারপরে কেমিক্যাল প্রসেসিং ইন্ডাস্ট্রি, তারপরে যেখানে ধরো কেমিক্যাল, প্রিন্টিং ওয়ার্কস, ফটোগ্রাফিক, এগুলো ইন্ডাস্ট্রিতে রেফ্রিজারেশন ইউজ হয় আমাদের, মানে যেই জায়গাটা আমাদের রেফ্রিজারেশন দরকার। ঠিক আছে, যেখানে ফুড প্রসেসিং, কেমিক্যাল প্রসেসিং ইন্ডাস্ট্রি, ফটো, ঠিক আছে, হেভি স্ট্রাকচার লাইক ড্যাম, ব্লাস্ট ফার্নেস, এয়ার ট্রিটমেন্ট ফর দ্য প্রিজার্ভেশন অফ ব্লাড টিস্যু। ধরো তোমার রক্ত নিল, সেই ব্লাডটাকে প্রিজার্ভ করার জন্য আমাদের কি দরকার, রেফ্রিজারেশন দরকার, এবং ব্লাডটাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে, নাহলে কি হবে, ব্লাড ঠিক মতো আমরা মানে রেজাল্ট আমরা পাবো না। ঠিক আছে, আর ফর দ্য প্রিজার্ভেশন অফ ট্যাবলেট, মেডিসিন, ফার্মাসিউটিক্যাল ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড স্টোরিং আইস, আর এয়ার কন্ডিশনিং, এটা দেখো এ দুটো তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, এ দুটো বোঝানোর কিচ্ছু নেই। এয়ার কন্ডিশনিং কোথায় কোথায় ইউজ করি, দেখো অফিস, হোটেল, বাস, ইন্ডাস্ট্রিজ, হেভিং রুম, টুল রুম, মেশিন, যেখানে ধরো মেশিন আছে সেখানে আমরা কি করি, সেই দেখবে পুরো রুমটা কি থাকে, এয়ার কন্ডিশন থাকে, যেখানে ধরো বড় বড় মেশিন আছে, দামি দামি মেশিন। ঠিক আছে, তারপরে কি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, কন্ট্রোল ময়েশ্চার, প্রিন্টিং প্রেস, আর হচ্ছে ফুড প্রসেসিং আর কেমিক্যাল প্ল্যান্টস, এইখানে আমরা কি ইউজ করি, এইখানে আমরা এয়ার কন্ডিশনিং ইউজ করি মেইনলি। ঠিক আছে, তো দেখো আজকে তাহলে আমরা আরএসির ইউনিট 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। এই ইউনিট 1 এ সেরকম কিছু নেই পড়ার, জাস্ট খালি একটু চোখ বোলাবে, দেখবে পেয়ে যাবে। মেইনলি হচ্ছে যে সিওপিটা মেইনলি হচ্ছে ওটা বোঝার, ওটা পড়ার জিনিস আছে। ঠিক আছে, আর কিচ্ছু নেই। ঠিক আছে, তো নেক্সট দিন আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে, নেক্সট দিন আমরা ম্যানুফ্যাকচারিং স্টার্ট করব। ম্যানুফ্যাকচারিং এর আমরা ফার্স্ট ইউনিট স্টার্ট করব, সেটা হচ্ছে ড্রিলিং। ঠিক আছে, অলরেডি আমাদের একটা আমরা কি করব, প্রত্যেকটা সাবজেক্ট ধরবো, ধরে প্রত্যেকটা সাবজেক্টে অল্প অল্প করে কমপ্লিট করতে থাকবো। ঠিক আছে, অলরেডি আমাদের দেখো এবার টমের হচ্ছে ইউনিট 1টা সত্যি খুব বড়, ওটার 50% কমপ্লিট করেছি, আরো 50% কমপ্লিট হয়ে যাবে ওটার, নো টেনশন। এই নেক্সট দিন আমরা ধরবো হচ্ছে ড্রিলিং ধরবো, তারপরে আমরা আস্তে আস্তে করে থার্মাল 1 ধরবো, ধরবো, সব কমপ্লিট হবে। ঠিক আছে, তোমরা টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, যেদিন যেটা পড়াবো তোমরা বাড়িতে অবশ্যই সেটা চোখ বুলিয়ে নেবে বা একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে দেখবে খুব সুবিধা হবে। না হলে কিন্তু যদি এটা ফেলে রেখে দাও, তাহলে কিন্তু ওই যে রেফ্রিজারেটরের মতো দেখবে আইস তৈরি হয়ে যাবে, মানে নলেজের আইস, যেটা আর পরে আর বুঝতে পারছো না, এত শক্ত হয়ে থাকবে। ঠিক আছে, তো বোঝা গেল। তো আজকে তাহলে এটুকু পর্যন্তই থাক। তো নেক্সট দিন আমরা কি শুরু করব, ড্রিলিং শুরু করব। আমাদের অলরেডি আরএসির ইউনিট 1 কমপ্লিট হয়ে গেল, নেক্সট দিন আমরা কি শুরু করব, ড্রিলিং শুরু করব। আর তোমাদের রবিবার করে তোমাদের কিন্তু লাইভ ক্লাস হবে। ঠিক আছে, লাইভ ক্লাসে আমি কি করব, প্রবলেম করাবো, তোমাদের যদি কোনো ডাউট থাকে সেই ডাউট বলবে, আমি ডাউট সলভ করে দেবো। যেগুলো অলরেডি রেকর্ডেড লেকচার, যেগুলো অলরেডি দেওয়া হয়েছে, তার সেগুলো তোমরা দেখে তোমাদের যদি কোনো ডাউট থাকে, ডাউট অবশ্যই রবিবার জানাবে। আর আমরা কি করব, রবিবার
প্রবলেম সলভ করাবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।